রিয়ার জন্মদিনে আমাকে যে এতটা অপমান অসম্মান করবে তা কখনো কল্পনা করিনি। ও তো আমাকে অনেক ভালোবাসতো। আজ হঠাৎ কী বুঝে আমাকে অপমান অপদস্থ করলো তাও ও ভালো জানে। অনেকটা ভালোবাসা নিয়ে জন্মদিনে গিফট কিনে রিয়ার সামনে হাসি উজ্জ্বল চেহারা উপস্থাপন করে বললাম, রিয়া, এই নাও তোমার জন্মদিনের গিফট। রিয়া গিফটটি হাতে না নিয়ে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, তুই ভাবলি কি করে যে তোর মতো একটা চরিত্রহীন লম্পটের দেওয়া উপহার আমি নিব? তোকে অনেক ভালো মনে করতাম, এর জন্যই তোকে নিজের লাইফ পার্টনার হিসেবে সিলেক্ট করেছিলাম। কিন্তু তুই যে চরিত্রহীন লম্পট তা এখন ভালোভাবেই জেনেছি। আর হ্যাঁ, 2 দিন তোকে সময় দিলাম, এই 2 দিনের মধ্যে আমাদের বাসা ছেড়ে দিবি। রিয়ার কাছ থেকে হঠাৎ সব কথাবার্তা শুনে থতমত খেয়ে বললাম, আমি চরিত্রহীন লম্পট? এসব কথা তোমাকে কে বলেছে? রিয়ার আগে আগুন হয়ে বলল, সেই কৈফিয়ত তোকে দিতে পারবো না। তবে একটা কথা মনে রাখ, তোর সঙ্গে এতদিন যে সম্পর্ক ছিল তা আজ শেষ। জেনে শুনে চরিত্রহীন লম্পটের জীবনের সঙ্গী হওয়া তো সম্ভব নয়। এবার সম্পর্ক শেষ হওয়ার কথা শুনে আকাশ ভেঙে যেন আমার মাথার উপর পড়ল। 2 বছরের সম্পর্ক নিমিষেই ভেঙে যাচ্ছে, তাও আবার ভুল বুঝে। জানি না আমার নামে রিয়াকে কে ভুলভাল বুঝিয়েছে, কিন্তু আজ একটা ব্যাপারে কষ্ট হচ্ছে যে এতদিন রিলেশনে থাকার পরও রিয়া আমাকে চিনতে পারলো না। আনমনে ভেবে বললাম, রিয়া, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমার নামে কেউ যদি বাজে মন্তব্য করে থাকে তাহলে সেটা ভুল। প্রকৃতপক্ষে আমি কারোর সঙ্গে অসভ্যতামি কিংবা মন্দ সবার কাজ করিনি, বিশ্বাস করো। তোর এই ভালো চেহারার পিছনে যে শয়তানের মুখোশটা রয়েছে তা আজ আমি ভালো করে জেনেছি। দয়া করে আমাদের বাসা ছেড়ে দূরে কোথাও চলে যা প্লিজ। ভুল একটা মন্তব্য শুনে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ? ঠিক আছে, আমিও দূরে সরে যাব। কটা দিন সময় দাও। রিয়াকে এ বলে রুমে এসে পড়লাম এবং আমার সমস্ত ব্যবহৃত দ্রব্য ব্যাগে গুছিয়ে নিলাম। আমি রনি হাসান, এবার অনার্স 2য় বর্ষে পড়ি। বাবা আছে, মা বেঁচে নেই। মা না থাকায় আমার লাইফটা একেবারে ছন্নছাড়া হয়েছে। মায়ের মৃত্যুর পর বাবা আরেকটা বিয়ে করেন। তখন থেকেই পরিবারের আমাকে অশান্তি লেগেই থাকতো। বাড়িতে কদিন পর ওই আমাকে নিয়ে ঝগড়া বিবাদ ওই মহিলা বাঁধিয়ে দিত। যদিও এসব ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করতাম, তারপরেও ওই মহিলা বাবার কাছে মিথ্যা কথা বলে আমাকে পচাতো। বাবা ওই মহিলার কথাগুলো প্রাধান্য দিয়ে আমার ওপর ঝাড়ি দিত। বাবার সঙ্গে 1-2 কথায় কথা কাটাকাটি করে বাবা বলে, তোর 2 চোখ যেদিকে যায় সেদিকে তুই চলে যা এবং আমাকে একটু শান্তির মতো থাকতে দে। সেদিন বাবার এই কথাটি শুনে তাদের বাসায় আর এক মুহূর্ত থাকিনি। রাগান্বিত হয়ে ঢাকায় চলে আসি এবং নিজের কর্ম করে পড়াশোনা এবং নিজের ভরণ পোষণে নিয়োজিত হয়ে যাই। আর রিয়ার সঙ্গে পরিচিত হই তাদের বাসায় ভাড়াটে হয়ে। রিয়াদের বাসায় আছি আজ প্রায় 2 বছর হয়ে গেল। এর মধ্যে রিয়ার সঙ্গে রিলেশনটা কিভাবে যে হয়ে গেল তা আমি নিজেও জানি না। রিয়া আমাকে অনেক টেক কেয়ার করতো, ওর যত্নশীল আচরণে আমি মুগ্ধ। কিন্তু আজ হঠাৎ আমার সঙ্গে মিসবিহেভ করবে তা আমি কখনোই কল্পনা করিনি। খুব কষ্ট হচ্ছে। ও ভুল বুঝে রিলেশনটা অতি সহজেই ভেঙে ফেললো। ওর ভুলটা একদিন না একদিন ভাঙবে, তখন হয়তো আবার রিলেশনে জড়াতে বলবে। আফসোস, তখন আমি আর ফিরবো না। আনমনে এসব ভেবে বাইরে বাসা খোঁজার সন্ধানে বেরিয়ে গেলাম। সারাদিন অনেক বাড়িওয়ালাদের সঙ্গে কথা বলেছি, তাদের একটাই সমস্যা, সিঙ্গেল কাউকে বাসা ভাড়া দিবে না। নিরাশ হয়ে রিয়াদের বাসায় ফিরতে হলো। সন্ধ্যার সময় ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবছি, রিয়া হঠাৎ আমাকে চরিত্রহীন লম্পট ডাকলো কেন? আমি তো কখনো খারাপ কাজে লিপ্ত হইনি। ও তাহলে কিভাবে আমাকে এসব ডাকলো? আমাকে এসব জানতে হবে। আনমনে ভেবে যাচ্ছি, হঠাৎ কারো পায়ে হাঁটা শব্দ পেয়ে পিছনে তাকাতেই লক্ষ্য করলাম রিয়া আমার দিকে ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে ছাদের এক কিনারায় গিয়ে দাঁড়িয়ে ফোনে কি জানি ঘাঁটতে লাগলো। কিছুক্ষণ নীরবতা থাকার পর আমি আগ বাড়িয়ে বললাম, আমি জানি না কে তোমাকে আমার নামে ভুলভাল কথা শুনিয়েছে আর সে কথাগুলো প্রাধান্য দিয়ে আমার সঙ্গে মিসবিহেভ করছো। তবে আজ একটা কথা ভেবে কষ্ট হচ্ছে, যে আমাকে ভালো বুঝতো, টেক কেয়ার করতো, সে আজ অন্যজনের বলা মিথ্যা কথা শুনে আমাকে অবিশ্বাস করছে। আচ্ছা, যা হোক, তুমি আমার নামে শুনেছো, এখন তো বলো। রিয়া অন্যদিকে তাকিয়ে বলল, তুই নিজে কি করেছিস সেটা তুই ভালো করেই জানিস, আর আমার সামনে এত ভালো সাজার অভিনয় করবি না, চরিত্রহীন কোথাকার। নিশ্চুপ। আর ভালোই ভালোই আমাদের বাসা ছেড়ে চলে যাবি, তোর মতো চরিত্রহীন লম্পটের এখানে বাসা ভাড়া হবে না। আমি চলে গেলে তোমার খারাপ লাগবে না? একটুও লাগবে না, তুই এখান থেকে গেলেই আমি স্বস্তি পাবো। ঠিক আছে, আমি চলেই যাব। ভুল তো তোমার একদিন ভাঙবেই। আফসোস, সেদিন আমাকে হাজারবার চোখের জল ফেলে ডাকলেও তোমার ডাকে সাড়া দিব না, কথাটি মনে রেখো। এ বলে রিয়াকে ছাদে রেখে রুমে চলে আসি। এতদিন রিয়ার জন্যই এ বাসায় থেকেছি। আজ রিয়াই যখন এখান থেকে চলে যেতে বলছে,
তো এখানে বেয়াদবের মতো থাকা আমার পক্ষে সম্ভব না। তাছাড়া এখানে তো এমনি এমনি থাকি না, টাকা দিয়ে ওই থাকতেই হবে। টাকা ফেললে থাকার জায়গার অভাব হবে না। আনমনে রাতে এসব ভাবতেই হঠাৎ নিলয় তানভীরের কথা মনে পড়ে গেল। ওদের কাছে গেলে নিশ্চিত একটা বাসার সন্ধান বের করে দিতে পারবে। রাতে এসব ভেবে কোনো মতে রাতটা পার করলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যাগটা কাঁধে রেখে রিয়ার বাবা মার সামনে গিয়ে দাঁড়ালাম। চলতি মাসে এবং আগের মাসের বাসা ভাড়ার টাকাগুলো রিয়ার বাবার হাতে দিয়ে বললাম, আঙ্কেল, আপনাদের এখানে 2 বছর থেকেছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ ছেলে হিসেবে মাফ করে দিয়েন। আন্টি, আমার জন্য দোয়া কইরেন। আপনাদের এখানে হয়তো আর আমার আশা হবে না, এর জন্য দোয়া আগেই চেয়ে নিলাম। ভালো থাকবেন। এ বলে গুটি গুটি পায়ে রিয়াদের বাসা থেকে বাইরে চলে আসলাম। যেই রিক্সা ডাকতে যাব, হঠাৎ রিয়ার ছোট বোন হৃদিতার সঙ্গে দেখা। সাত সকালে আমার কাঁধে ব্যাগ দেখে আগ্রহ নিয়ে বলল, ভাইয়া, আপনি সাত সকালে কোথায় ঘুরতে যাচ্ছেন? না। তাহলে কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছি তা এখনো ভাবিনি, তবে তোমাদের বাসা ছেড়ে চলে যাচ্ছি। হয়তো আর তোমাদের সঙ্গে দেখা হবে না। ভাইয়া, আপনি যাবেন না প্লিজ। এখানে শুধুমাত্র তোমার আপুর ভালোবাসা আর টেক কেয়ারগুলো পাওয়ার জন্য এখানে থেকেছি। মনের কোণে অনেক স্বপ্নও সাজিয়ে নিয়েছিলাম, কিন্তু তা বাস্তবায়ন হওয়ার আগেই সব ভেঙে গেল। তবে একটা বিষয় আমার অনেক খারাপ লাগা কাজ করছে। আমি চলে আসার সময় আঙ্কেল আন্টি তারা একটি কথাও বলল না। ওনারাও তো আমাকে নিজের ছেলের মতো ভালোবাসতো, কিন্তু কেউ একজন আমার নামে বাজে মন্তব্য করায় আমার উপর ভালোবাসাটা মনে হয় উঠে গেছে। মানে আপনার নামে আমি বাজে কথাটা আপুকে বলছি। আপু যে আব্বু আম্মুকে এত জলদি জানিয়ে দিবে তা ভাবিনি। রিদিতার এ কথা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, কেননা তার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। যে আমার নামে মিথ্যা অপবাদ দিবে, আমাকে পচাবে। হৃদিতাকে সবসময় আপন ছোট বোনই ভাবতাম। হৃদিতাও আমাকে সবসময় ভাইয়া ভাইয়া বলে সম্বোধন করত। এরকম ভালো সম্পর্ক থাকার পরেও আমার নামে বাজে মন্তব্য করা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। চেহারায় কিছুটা রাগী ভাব নিয়ে বললাম, আমার নামে তোমার আপুর কাছে কী বাজে মন্তব্য করেছো, আর সেটা কেন করেছো বলো আমায়? রীতিতা ভয় পেয়ে বলল, ভাইয়া, আমি যে কথা এখন বলতে যাচ্ছি তা শুনলে আপনি রাগান্বিত হয়ে থাপ্পড় মারতে পারেন। থাপ্পড় মারবো না, তুমি বলো। প্রমিস? প্রমিস। মানে আপনাকে আমি অনেক পছন্দ করতাম, ইভেন এখনও করি, কিন্তু আপুর জন্য কোনো কিছু বলার মতন সাহস আমার নেই। একদিকে আপুও আপনাকে অনেক ভালোবাসতো, এর মাঝে আপনি আমারও ভালো লাগার কারণ হয়েছিলেন। আর আপুর সঙ্গে আপনার রিলেশনটা ভাঙার জন্য আপনার নামে নোংরা একটা অপবাদ দেই। আপুও আমার কাছ থেকে কথাগুলো শুনে অন্ধের মতো বিশ্বাস করে ফেলে এবং আপনার সঙ্গে সম্পর্কও শেষ করে। রাতে যখন আপুকে কান্না করতে দেখলাম, তখন বুঝতে পারলাম যে আমি কত বড় একটা ভুল করেছি। বিবেকের কাছে বারবার নিজের কুধারণার জন্য অপমানিত এবং অনুশোচনায় ভুগেছি, এবং রাতেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে সকাল হলেই আপুকে সব সত্য কথা বলে আপনার আর আপুর কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। কিন্তু তার আগেই যে আপনি আমাদের কাছ থেকে চলে যাওয়ার সিদ্ধান্তটাই উপনীত হবেন তা আমার জানা ছিল না। দিদিতে একটু বলে থেমে গেল। ওর কথা শুনে শিহরিত হয়ে গেলাম। দশম শ্রেণীর পড়ু একজন পিচ্চি মেয়ে, আমাকে নাকি তার ভাল লাগে। রাগান্বিত হলেও নিজেকে সংযত রেখে বললাম, ছোট হোক কিংবা বড় হোক, একজন আরেকজনকে পছন্দ করা কিংবা ভালো লাগা এটা খারাপ কিছু না, কিন্তু নিজের স্বার্থতাকে হাসিল করার উদ্দেশ্যে কারণ আমি মিথ্যা অপবাদ দিয়ে সম্পর্ক নষ্ট করা কিন্তু এটা অন্যায়। আজ তোমার কাছ থেকে এরকম কিছু শুনবো তা কখনো কল্পনা করিনি। মনের কোণে এমনি খারাপ লাগা ছিল, তোমার কথাগুলো শুনে আরও দ্বিগুণ বেড়ে গেল। এই বলে রিক্সাটিকে রিক্সা উঠতে যাব, রিদিতা আমার হাত ধরে কান্না করে বলল, ভাইয়া, আমি ভুল করে ফেলেছি, প্লিজ মাফ করে দিন। আপুকে আমি সব জানিয়ে দেব, তবুও চলে যায়েন না প্লিজ। এসব বলে কোনো লাভ নেই। অবিশ্বাস করে তোমার আপু যেহেতু সম্পর্ক শেষ করেছে, তো দ্বিতীয়বার আর তাকে আপন করে নেওয়ার মতো ইচ্ছা আমার নেই। ভালো থাকো, আল্লাহ হাফেজ। এ বলে ওখানে বিদায় জানিয়ে চলে আসি নিলয় বন্ধুর মেসে। অপরদিকে আপু, আমি একটা বড় ভুল করে ফেলেছি। তোকে আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু সময় সাপেক্ষে এতটা উল্টো হয়ে যাবে তা আমি কখনো কল্পনা করিনি। রিদিতা কান্নাজড়িত কণ্ঠে রিয়ার উদ্দেশ্যে বলে উঠল। রিয়া ফোন ঘাটা বাদ দিয়ে রিদিতার কান্নার শব্দ পেয়ে হকচকিয়ে বলল, কি ব্যাপার রিদিতা, তুই কান্না করছিস কেন? আর কোন ভুলের কথা বলছিস? রনি ভাইয়া আমাদের বাসা ছেড়ে চলে গেছে, তোর কি খারাপ লাগছে না?
রিদিতার একথা শুনে রিয়ার বুকে কেমন জানি দুমড়ে মুচড়ে ওঠে। অজানা এক খারাপ লাগা মনে কাজ করতে লাগলো। নিজের খারাপ লাগা সত্ত্বেও নিজেকে স্বাভাবিক রেখে বলল, ওই চরিত্রহীন লম্পট চলে গিয়ে ভালো হয়েছে। যে আমার ছোট বোনকে কুপ্রস্তাব দেয় তাকে জুতো পেটা করে তাড়িয়ে দেওয়া উচিত ছিল। ভালোবাসতাম তাই জুতো পেটা করিনি। তোর বয়ফ্রেন্ড ভালোই ছিল, আমি তোকে ওইসব মিথ্যা বলছি যাতে তোদের ভালোবাসার সম্পর্ক ভেঙে যায়। তুই যেগুলো আমাকে বলছিস সেগুলো একটাও সত্যি না, সব মিথ্যা। তাহলে মিছে কেন আমাকে এসব কথা বললি? আমিও রনি ভাইয়াকে ভালোবাসতাম, কিন্তু তোর জন্য কিছু বলতে পারতাম না, তাই এই ভুল পন্থা অবলম্বন করে নেই। বিশ্বাস কর আপু, আবেগে পড়ে বিপিক কাজে লাগাইনি। রাতে যখন তোকে চাপা সুরে কান্না করতে দেখলাম তখন বিবেককে নাড়া দিয়ে উঠল যে আবেগের বশে কত বড় ভুল আমি করে ফেলেছি। সকালে ঘুম থেকে উঠে তোকে সব কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই রনি ভাইয়া চলে গেল। আটকানোর অনেক চেষ্টা করেছি কিন্তু আটকাতে পারিনি। রিদিতার একথা শুনে রিয়ার চোখ জোড়াতে নোনা জলে ভিজে উঠল। কান্না জড়িত রাগী কণ্ঠে পড়ল, ইচ্ছে করছে তোকে কাঁচা বেত দিয়ে পিটিয়ে পিঠের ছাল তুলে ফেলি। আমার ব্যাপারে সব জেনেও এত বড় একটা জঘন্য কাজ তুই কিভাবে করতে পারলি আমায় বল? সরি আপু। খবরদার ওই মুখে আমাকে আপু রাখবি না। এখন দূর হয়েছে আমার চোখের সামনে থেকে, নইলে কিন্তু এবার সত্যি সত্যি বেত আনবো। রিদিতা মাথা নিচু করে চলে গেল। আর রিয়ার ভুলটাও খুব সহজেই ভেঙে গেল। রিয়ার খুব ইচ্ছে করছে তার ভালোবাসার মানুষটির কাছে গিয়ে সরি বলে সব সমাধান নিতে। নিজের রুমে বেশিক্ষণ মন টিকল না। ভালোবাসার মানুষটি যে রুমে থাকতো রিয়া খুব দূরত্ব সে রুমে চলে যায়। তালা ঝুলানো দেখে মন খারাপ লাগা আর দ্বিগুণ বেড়ে যায়। পরিশেষে প্রিয় মানুষটির ফোনে লজ্জা শরম বাদ দিয়ে কল করতে বাধ্য হলো রিয়া। এইদিকে নিলয়ের সঙ্গে বাসা ভাড়া নিয়ে আলাপ আলোচনা করছি। এর মধ্যেই রিয়ার কল পেয়ে হকচকিয়ে যাই। যে মেয়ে আমাকে অপমান অপদস্থ করে বাসা থেকে চলে যেতে বলল, আর সে কিনা এখন কল দিচ্ছে। যাক, এই সুযোগে তার অপমানের কিছু কথা ফিরিয়ে দেওয়া যাবে। আনমনে ভেবে রিয়ার কল রিসিভ করলাম। বললাম, হঠাৎ কীভাবে এই চরিত্রহীন লম্বরের কাছে কল দিলেন? আমি তো খারাপ মানুষ, তাই না? সরি, আমার আসলে বোঝার ভুল ছিল। রীতিতা আমাকে যেভাবে তোমার নামে মিথ্যাটা সাজিয়ে বলেছে তা বিশ্বাস করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমাকে মাফ করে দাও প্লিজ। রিয়ার এরকম সহজ কথাগুলো শুনে রাগটা কেন জানি তীব্র গতিতে বেড়ে গেল। নিজেকে বেশ সংযত রেখে বললাম, আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম। আর কিছু বলার আছে? এখন কোথায় আছো? জাহান্নামে। এমন করে বলছো কেন? তো কিভাবে বলবো? ও, বুঝতে পেরেছি, তুমি আমার উপর রেগে আছো। এটাই স্বাভাবিক। আমিও তো ভুল বুঝে অনেক কিছু তোমাকে বলেছি। যাই হোক, তুমি এখন বাসায় ফিরে এসো। এমনভাবে ফিরে আসতে বলছো আমি যেন তোমার বাসার চাকর। শোনো রিয়া, তোমাদের বাসায় এমনি এমনি থাকিনি, মাস শেষে টাকা দিয়েই থেকেছি। আর হ্যাঁ, আমাকে দেখে কি নির্লজ্জ আত্মসম্মানহীন মনে হয় যে এতটা অপমান অসম্মান হওয়ার পরেও ওই বাসায় আবার থাকতে যাব? অসম্ভব, কখনোই না। এই ঢাকা শহরে টাকা ফেললে আমার থাকার জায়গার অভাব হবে না, কথাটা মনে রেখো। তুমি আমাকে যে শাস্তি দিতে চাও তা আমি মাথা পেতে নিব, তবুও দূরে থেকো না প্লিজ। এতটা অপমান অপদস্থ হবার পরেও নির্লজ্জর মতো তোমাদের ওখানে ফিরে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তোমাদের ওখানে ছিলাম বলে তুচ্ছ ভেবে কটু কথাগুলো আমাকে শুনিয়েছো। সে কটু কথাগুলো যদি অন্য কেউ বলতো হয়তো কষ্ট পেলেও অতটা পেতাম না, কিন্তু তুমি তো আমাকে ভালোভাবেই চিনতে, তারপরেও অবিশ্বাস করলে। এই 2 বছর সম্পর্কতা শেষ শব্দটি মুখে নিতে 1 সেকেন্ডও ভাবার সময় নিলে না। খুব সহজেই সম্পর্ক শেষ করে ফেললে। তো অবিশ্বাস করে সম্পর্কই যখন ভেঙেই ফেলেছো, তো মিশে মিশে কথা বলার প্রয়োজন নেই। রাখছি এবার। আমার কথাগুলো শুনে রিয়া কেন জানি কান্না করে দিল। এই কান্নার মানেটা হয়তো ভুল বুঝে ভালোবাসার মানুষটিকে দূরে ঠেলে দেওয়ার এক অদ্ভুত খারাপ লাগা এবং অনুশোচনা যা তিলে তিলে রিয়াকে আঘাত করে যাচ্ছে। ওর কান্না শুনে তো ভালোভাবেই কষ্টটা উপলব্ধি করতে পারছি, কিন্তু সেদিকে তোয়াক্কা না করে কর্কশ গলায় বললাম, কী ব্যাপার, এখন কান্না করছো কেন? রিয়া কান্না জড়িত কণ্ঠে বলল, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ চলে এসো। সম্ভব না রিয়া, তুমি এখন 1000বার কান্না করে বললেও কোনো লাভ হবে না। সম্পর্ক একবার ভেঙেছে তো দ্বিতীয়বার জোড়া লাগানোর কোনো অপশন আমার কাছে নেই। আমি আর কি করতাম বলো? রীতিতা তোমার নামে যে নোংরা কথাটা আমাকে বলেছে তা মুখে আনতেও লজ্জা লাগছে।
এছাড়া রিলেশনের মাঝে ভুল বোঝাবুঝি তো হয়েই থাকে, তাই বলে কি সম্পর্ক শেষ করে দিতে হবে? সম্পর্ক তুমি নিজেই ভেঙেছো, এখন উল্টো কথা আমাকে বলছো। অদ্ভুত তুমি। এবারের মতো মাফ করে দাও, আর কখনো তোমাকে অবিশ্বাস কিংবা ভুল বুঝবো না। প্লিজ চলে এসো। আমার মতো চরিত্রহীন লম্বর ছেলেকে ভালোবাসার চেয়ে কোনো এক ভালো ছেলে দেখে তার সঙ্গে রিলেশনে জড়িয়ে যাও। আর হ্যাঁ, নেক্সট টাইম আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবা না। এ বলে ফোন কেটে দিলাম। পরক্ষণে রিয়া আবারও কল দিল, কিন্তু রিসিভ করার বিন্দুমাত্র আগ্রহ বা ইচ্ছা নেই বললেই চলে। অবহেলায় কল কেটে দিলাম। রিয়ার কাছে জলদি যে ভুলগুলো রিদিতা তুলে ধরবে তা কখনোই কল্পনা করিনি। আনমনে ভেবে নিলয়ের সঙ্গে আবার গল্প স্বল্প করায় মনোযোগ হয়ে গেলাম। 2 দিন নিলয়ের মেসে থেকে তারপর পাশে আরেক মেসে শিফট হয়ে যাই। 2-3 দিন রুমমেটের সঙ্গে ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। ব্যাস, আগের মতো আবার নিত্যকার দিনে কাজকর্মে লেগে যাই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রেস্টুরেন্টে চলে যাই। আবার সন্ধ্যার সময় মেসে চলে আসি। ফ্রেশ হয়ে আবার একটা বন্ধুদের সঙ্গে আড্ডা দেই। আপনারা হয়তো ভাবছেন রেস্টুরেন্টে আবার কেন যাই, তাই তো, সেটা আমার পার্ট টাইম জব। মাস শেষে 13 থেকে 14,000 টাকা ওখান থেকেই আসে। তা দিয়ে পড়ালেখা, বাসা ভাড়া আর নিজের খরচ বহন করছি। 3 বছর ধরে প্রায় নিজের বাসা ছেড়ে ছন্নছাড়া এতিমদের মতো ঢাকায় পড়ে আসি। বাসা থেকে আমি চলে আসার পর বাবা হয়তো আমাকে অনেক খুঁজেছে, কিন্তু পাইনি। যা হোক, এবার গল্পে আসি। এভাবেই 1 সপ্তাহ চলে গেল। এর মাঝে রিয়ার অজস্র কল মেসেজ পেয়েও রিপ্লাই দিলাম না। ওর প্রতি আমার কেমন জানি একটা রাগ হতো। ভাবতাম অবিশ্বাস করে যখন সম্পর্ক ভেঙেই ফেলেছে, সুতরাং আপন করে নেবার প্রশ্নই আসে না। এরকম ভেবে ওর দেওয়া কল মেসেজে রিপ্লাই দেয়নি। তবে ওর মেসেজগুলো প্রতিনিয়ত দেখতাম, অনেক আবেগপ্রবণিত এবং অনুশোচনায় দিয়ে ওর সব মেসেজ এক নজরে দেখতাম। আর আনমনে মুখে একটা শুকনো হাসি ফুটে উঠত। এছাড়া আমি নিজেও জানি যে রিয়া আমাকে কতটুকু ভালোবাসে। হয়তো রিদিতের কাছ থেকে সত্যটা জানতে পেরে আমাকে খুব মিস করছে। ইভেন আমার সঙ্গে কথা বলার আগ্রহটাও ওর অনেক বেড়ে গেছে। আফসোস, এখন যতই কান্নাকাটি করে চোখের জল ফেলুক না কেন, দ্বিতীয়বার আর ভালোবাসবো না, সামনেও যাব না। 10টা দিন এভাবে কেটে যাওয়ার পর হঠাৎ শপিং মলে রিয়ার সঙ্গে দেখা হয়ে গেল। রিয়া আমাকে দেখা মাত্রই সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসলো এবং চোখের কোণে অশ্রুকণা জমিয়ে আহত কণ্ঠে বলল, তুমি আমার কল মেসেজের রিপ্লাই দিচ্ছ না কেন? রিয়ার অধিক আগ্রহ প্রশ্ন না শোনার ভান করে মুখ ফিরিয়ে চলে আসতে যাব, এমন সময় সামনে দাঁড়িয়ে এবার চোখের জল দিয়ে বলল, প্লিজ মুখ ফিরিয়ে থেকো না, একটা সুযোগ অন্তত আমাকে দাও। তবু আমাকে এভাবে ছেড়ে চলে যেও না প্লিজ। রাগ এবং বিরক্তিকর একটা ভাব নিয়ে বললাম, সামনে থেকে সরে যাও, আমার এসব নাটক একদম পছন্দ না। সরো বলছি। না, সরবো না। দেখো রিয়া, তুমি যদি ভেবে থাকো তোমার চোখের জল দেখে আমি গলে যাব কিংবা অপমান অপদস্থের কথাগুলো ভুলে পুনরায় ভালোবাসবো, তা তোমার ভুল ধারণা। আর আমার মন থেকে যদি কেউ একবার বের হয়ে যায়, তাকে দ্বিতীয়বারের মতো আপন করি না, এটা তুমি ভালো করেই জানো। রিয়া আমার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলল, রিলেশনের মাঝে কি ভুল বোঝাবুঝি হয় না? ভুল বোঝাবুঝি হয়, কিন্তু তুমি আমাকে জনসম্মুখে চরিত্রহীন লম্পট বলে ছোট করেছ। যা হোক, এখন এসব বলে লাভ নেই। আমি আমার রাস্তায়, তুমি তোমার রাস্তায়, দুজনের এখন পথ চলা এখন ভিন্ন। আমার প্রথম ভালোবাসা তুমি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। প্রয়োজনে আমার উপর তোমার যত রাগ ক্রোধ আছে মিটাতে পারো, তবুও আমায় ফিরিয়ে দিও না প্লিজ। রিয়া, তোমাকে আগেই বলেছিলাম, রিলেশন একবার ভেঙে গেলে দ্বিতীয়বার তুমি যতই কান্না করে আমায় ডাকো না কেন, আমি সাড়া দেব না। আজ তার প্রমাণ পেলে তো। মানছি রিদিতা, আমার নামে তোমাকে ভুলভাল বুঝিয়েছে। তুমি আমার কাছে এসে অন্ততপক্ষে সব কিছু জিজ্ঞেস করতে পারতে, তা না করে উল্টো রাগ দেখিয়ে আমাকে অপমান করে বাসা থেকে চলে যেতে বললে। 2 বছরের সম্পর্ক ভেঙে ফেলতে এক সেকেন্ডও ভাবলা না। ব্রেকআপ যখন করলে তখন কতটা আঘাত আমি পেয়েছি তা তোমার ধারণা নেই। যদি আমার কষ্ট উপলব্ধি করার ক্ষমতা তোমার থাকতো, তাহলে এত সহজে সম্পর্ক ভাঙতো না। ও, তার মানে আমার কোনো মাফ নেই, তাই না? রিয়া এ বলে নিজের অস্ত্রগণ্যা হাতের উল্টো পাশ দিয়ে মুছে নিল। চোখ জোড়াতে ইতিমধ্যে লাল বর্ণ ধারণ করেছে। ওর কান্না জড়িত মলিন চেহারা দেখে আমারও কেমন জানি খারাপ লাগছে, কিন্তু তা রিয়ার সামনে প্রকাশ করছি না। এর মধ্যে রিয়াকে ডাকতে তার মা আসলো। আমাকে দেখে খানিকটা আনন্দিত হয়ে বলল, বাবা, তুমি এতদিন কোথায় ছিলে? হ্যাঁ, তুমি চলে আসার পর বাসা কেমন জানি শান্ত হয়েছে। রিয়া তো তোমার কথা ভেবে শুধু কান্নাই করে। হো তাই? বাবা, আমি একটা রিকোয়েস্ট করবো, রাখবা?
চেষ্টা করব। আপনি বলেন। এখন কি আমাদের বাসায় আবার আগের মতো থাকা যায় না? আন্টির এ কথা শুনে অবাক হয়ে গেলাম। সেদিন তাদের সামনে বাসা থেকে বিদায় জানিয়ে চলে আসলাম, একটা কথাও বলল না। আজ আবার ফিরে যেতে বলছে, কি অদ্ভুত। আনমনে ভেবে বললাম, আন্টি, এত কিছু হবার পরেও আপনাদের বাসায় ফিরে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তাছাড়া আমারও আত্মসম্মান বোধ আছে। যেখানে অপমান অসম্মান হয়েছি, সেখানে দ্বিতীয়বারের মতো যাওয়ার ইচ্ছা বা আগ্রহ দুটির মাঝে একটিও নেই আমার। সরি আন্টি, আমি আপনার কথা রাখতে পারলাম না। রিয়ার সঙ্গে আন্টিও আমার কথাগুলো শুনে বিষণ্ণতায় মুখ কালো করে ফেললেন। তারা হয়তো আমার এমন ধারা কথা শুনবে তা আশা করেনি। কিছুক্ষণ নীরবতা থাকার পর রিয়া বলল, আমার কথা নয় নাই মানলে মার কথা অন্তত শোনো প্লিজ। সম্ভব না, এবার আমাকে যেতে হবে। এ বলে বিদায় জানিয়ে ম্যাচে চলে আসি। আসার সময় রিয়া আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। ওর চাহনিতে অনেক কিছু বলছে, যা প্রকাশ করতে পারছিল না। নিজের রাগ ক্রোধকে প্রাধান্য দিয়ে রিয়াকে আমার লাইফ থেকে দূরে সরিয়ে নিলাম। অবিশ্বাস এমন একটা শব্দ, যা যত গভীর আর দুষ্ট মিষ্টি সম্পর্ক থাকুক না কেন, যদি একবার সম্পর্কের মাঝে অবিশ্বাস নামক শব্দটি যুক্ত হয়ে যায়, তো সে সম্পর্ক টিকে না। রিয়ার সঙ্গে আমার রিলেশনটাও সব দিক থেকেই ভালো চলছিল, কিন্তু রিয়া আমাকে অবিশ্বাস করার কারণে 2 বছরের সম্পর্ক শেষ করতে 1 সেকেন্ডও ভাবিনি। সত্যটা জানার পর আবার সম্পর্ক জোড়া লাগানোর জন্য অধিক আগ্রহ নিয়ে বসে আছে। আফসোস, জোড়া আর লাগবে না। আপনারা হয়তো ভাবছেন রিলেশনটা ভেঙে আমার খুব আনন্দ লাগছে। না, প্রকৃতপক্ষে রিয়ার মত আমারও খারাপ লাগা কাজ করছে। আর এখন মন খারাপ নিয়ে মেসে বসে আছি। ফেসবুকও এখন কেন জানি ভালো লাগে না। মন খারাপ লাগা নিয়ে দিনটা কোনো রকম কেটে যায়। আজ শুক্রবার, কাজকর্ম থেকে কম বেশি সবাই বিরত। কেউ নাক ডেকে বিছানায় আরামে গড়াগড়ি করছে, কেউ আবার সকাল সকাল পরিপাটি হয়ে তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করানোর জন্য বেরোচ্ছে। আর আমি শুয়ে শুয়ে রুমমেটের কাণ্ড দেখছি। এর মাঝে হঠাৎ নিলয় সজীব এসে আমার বিছানায় শুয়ে থাকা দেখে বলল, কিরে, শুয়ে থাকবি নাকি আমাদের সঙ্গে ঘুরতে যাবি, কোনটা? ধুর, শুয়ে থেকে কি সময় কাটবো। 2 মিনিটে রেডি হ, হাতে সময় খুবই কম। আজ নিলয়ের আবার প্রপোজ ডে। কিরে নিলয়, পারবি তো মেঘলাকে প্রপোজ করতে? অবশ্যই পারবো, তোরা শুধু আমাকে দূর থেকে সাপোর্ট দিবি। ওকে দোস্ত। তারপর 3 বন্ধু মিলে দিয়া বাড়ির ওই দিক ঘুরতে যাই। আজ নিলয় মেঘলাকে প্রপোজ করবে, আর আমরা দূর থেকে সাপোর্ট দিব। নিলয় আবার একটু ভীতু টাইপের, চাপাবাজগিরির দিকে সেরা, কিন্তু কোনো মেয়ের সামনে গিয়ে কথা বলা আজ পর্যন্ত তার সাহসে কুলায়নি। আর সে কী করবে তাও ভালো জানে। আনমনে ভেবে যাচ্ছি, হঠাৎ সজীব নিলয়ের উদ্দেশ্যে বলে উঠল, নিলয়, ওই দেখ, মেঘলা তোর জন্য অপেক্ষা করছে। আজ ভালোই ভালোই মেঘলাকে প্রপোজ যদি না করতে পারস তো 2 বন্ধুর মারের হাত থেকে তোকে রক্ষা করতে পারবে না, কথাটি মনে রাখিস। সজীব বন্ধুর এমন দ্বারা কথা শুনে কিছুটা হেসে বললাম, নিলয়, চাপ নিস না। আজ তুই যদি ওখান থেকে কেটে পড়িস তো মেঘলাকে আমি প্রপোজ করব, আর তুমি তো আমাকে ভালোভাবেই চেনো। নিলয় আমাদের কথাগুলো শুনে রেগে মেগে বুকে সাহস জুগিয়ে মেঘলার সামনে ঘর ঘর করে টেপ রেকর্ডারের মতো প্রপোজ করলো। এখন লাল গোলাপ নিয়ে মেঘলার সামনে তুলে ধরলো। মেঘলা কী জানি ভেবে তারপর ফুলটি হাতে নিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে চলে গেল। আর নিলয় খুশিতে আত্মহারা হয়ে নাচতে নাচতে আমাদের দিকে এসে বলল, বন্ধু, রিলেশনটা হইয়া গেছে, চল এবার তোদের রেস্টুরেন্টে গিয়ে ট্রিট দিব। কি রিলেশনটা হয়েছে? ট্রিট তো অবশ্যই রাখবো, চল। তারপর 3 বন্ধু মিলে আবার রেস্টুরেন্টে চলে যাই। খাবার দাবার পর্ব ভালো চলছে। হঠাৎ চেনা কণ্ঠে কেউ একজন বলে উঠল, বাবা কেমন আছিস? কতদিন পর তোকে দেখলাম। উপস্থিত সজীব নিলয় তারাও লোকটির দিকে তাকালো। আর আমি খাবার খাওয়া বাদ দিয়ে লোকটির দিকে তাকাতেই চোখ যেন কপালে উঠে গেল। কেননা ওই লোকটা অন্য আর কেউ নয়, আমার জন্মদাতা পিতা। তার সঙ্গে রাগ করে 3 বছর আগে বাড়ি ছেড়ে ঢাকায় চলে এসেছি। আজ 3 বছর পর বাবাকে দেখে অল্প সময়ে চোখ জোড়াতে অশ্রুকণা এসে ভিড় করলো। নিজেকে বেশ সংযত রেখে বললাম, বাবা কেমন আছো? বাবা নিজের অশ্রুকণা 2 হাতে আড়ালে করে কান্না জড়িত কণ্ঠে বলল, বাবার ওপর এত রাগ করে কেমনি এতদিন থাকতে পারলি তুই? হ্যাঁ, একটু আমার কথা মনে পড়লো না? সরি বাবা, আমি আসলে তোমাদের মাঝে অশান্তির কারণ হতে চাইনি, এর জন্য নিজেকে দূরে সরিয়ে নিয়েছি। বাবার কাছে ছেলে কখনো অশান্তির কারণ হয় না। সেদিন রাগের মাথায় কথাটা তোকে বলেছিলাম, ভাবিনি আমার কথাগুলো তোর মনে এতটা আঘাত করবে। 3 বছর ধরে তোকে কত জায়গায় খুঁজেছি, কোথাও তোর সন্ধান পাইনি। আজ যেভাবে দেখা মিলে যাবে তা আমার বিশ্বাসই হচ্ছে না।
সেদিন নিলয় সজীবের সঙ্গে রেস্টুরেন্ট না গেলে হয়তো বাবার সঙ্গে দেখাই হতো না। যে সৎমার আচরণে আমি বেশি বিরক্ত হতাম, সময় সাপেক্ষে সে অনেকটাই পাল্টে গেছে। এখন তার কথাবার্তা শুনলে মনে হয় যে সে আমার আপন মা। পরিশেষে আমার ছন্নছাড়া জীবন পুনরায় আলোকিত হলো। 3 বছর আগে যখন নিজ বাসা ত্যাগ করে, তখন ভেবেই নিয়েছিলাম যে নিজ বাসায় আর ফেরা হবে না। নিজ বাড়ি ছেড়ে ঢাকায় যখন 1 বছর থাকলাম, তখন পুরোপুরি বুঝে নিয়েছিলাম যে সারা জীবন আমাকে এভাবেই কাটাতে হবে। তার থাকতে হলো না। সেদিন রেস্টুরেন্ট থেকে বাবা আমার কোনো কথা না শুনে আমাকে আবার গ্রামে ফিরিয়ে নিয়ে যায়। যদিও প্রথমে আমি যেতে চাইনি, পরক্ষণে বাবার ইমোশন দেখে তার কথা আর ফেলতে পারিনি। তার সঙ্গে গ্রামে আসতে হয়েছে। বাড়িতে এসে রিয়ার স্মৃতিগুলো ভুলতে চেষ্টা করি, কিন্তু কোনো এক অদৃশ্য বাঁধনের কারণে রিয়াকে ভুলতে পারছিলাম না। মনে হচ্ছে সব রাগ ক্রোধ ভুলে গিয়ে রিয়াকে আপন করে পরক্ষণে ভাবি, আমি কি রিয়াকে ছাড়া ভালো থাকতে পারবো? রিয়া কি আমাকে ছাড়া ভালো আছে? হয়তো ভালো নেই। আনমনে ভাবছি। হঠাৎ কেন জানি রিয়ার ফোন নাম্বারটা ব্ল্যাকলিস্ট থেকে ছাড়ানোর ইচ্ছা জাগ্রত হলো। পকেট থেকে ফোন বের করে প্রথমে ওর নাম্বারটা ব্ল্যাকলিস্ট ছাড়লাম। তারপর ফেসবুকে গিয়ে ও ব্লকলিস্ট ছাড়িয়ে নিলাম। কিছুক্ষণ পরেই রিয়া অভিমান মিশ্রিত মেসেজ পাঠালো। হঠাৎ কী ভেবে ব্লক লিস্ট থেকে আমাকে ছাড়িয়ে নিলে? আমার প্রতি তোমার খুব রাগ, তাই না? রিয়ার রিপ্লাই কিছু লিখলাম না। ও আমার নিশ্চুপ থাকা দেখে একসঙ্গে 4-5টা করে মেসেজ পাঠালো। উত্তর শুধু লিখলাম, রিয়া তুমি কি আমাকে ছাড়া ভালো আছো? কান্নার রিয়াক যুক্ত করে লিখলো, না। তারপরে ওই মেসেজিং শুরু। দেখলে তো, অবিশ্বাস করার কারণে আমাদের মাঝে কতটা দূরত্ব সৃষ্টি হয়েছে। হুম, চাইলেই তো আবার দূরত্ব নিমিষেই কমিয়ে নিতে পারো। কি সম্ভব না? সম্ভব, কিন্তু তোমাকে দ্বিতীয়বারের মতো গার্লফ্রেন্ড হিসেবে কাছে নেওয়ার আগ্রহটা আর হচ্ছে না। তবে এবার গার্লফ্রেন্ড হিসেবে নয়, নিজের বউ করে ঘরে নিতে চাই। রিয়া মেসেজটি সিন করে অনেকগুলো লাভ রিয়াকশন করলো। তার সঙ্গে লিখলো, সত্যি বলছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কি আবারও বিশ্বাস করছো? না মানে তুমি তো আমার সঙ্গে যোগাযোগই রাখোনি। ইভেন আজ 2 মাস পর ব্লক লিস্ট থেকে আনব্লক করলে। তারপর আচমকা এত বড় সারপ্রাইজ দিবা আমি তো কল্পনাও করিনি। আচ্ছা, আমার জন্য কি তোমার একটুও খারাপ লাগেনি? লাগলেও কিছু করার ছিল না। কেন? কারণ তোমার প্রতি রাগটা আমার অনেক বেশি আঁকড়ে ছিল, যার দারুণ তোমার কথা মনে পড়লেও সেই রাগ ক্রোধকে কেন্দ্র করে তোমার কথা ভুলতে হয়েছে। এখনো আমার প্রতি আগের মতোই রাগ আছে নাকি কিছুটা কমেছে? এখনও একটু আছে, তবে বিয়ের পর সেটাও কমে যাবে। রিয়ার সঙ্গে 1-2 কথায় হাসি ঠাট্টায় মনটা কেমন জানি আগেকার মতো ফুরফুরে ভালো হয়ে গেল। রিলেশনটা ঠিক হয়ে গেল। রিয়াকে ভুলতে অনেক চেষ্টা করছি, কিন্তু তার স্মৃতিগুলো ভুলতে পারছিলাম না। ভালোবাসার প্রিয় মানুষটার কাছে রাগ অভিমান হবে ঠিকই, কিন্তু সেটা দীর্ঘদিন থাকবে না। প্রথমে তো ভেবেই নিয়েছিলাম রিয়াকে আপন করে নেব, তো দূরের বিষয় তার সঙ্গে কথাই বলবো না। কিন্তু সময় সাপেক্ষে ভালোবাসার মানুষের প্রতি রাগ অভিমান কমে যেতে বাধ্য হলো। আবার এইদিকে বাবার ওপর রাগটাও শেষ। সব মিলিয়ে এখন ভালোই আছি। আগে তো মাঝে মধ্যে নিজেকে ছন্নছাড়া জীবন নিয়ে দুঃখ কষ্ট হতো। ভাবতাম আমার জীবনটা কেন এমন হলো, এর থেকে ভালো হতে পারতো। এসব কথা নিজেই নিজেই বিড়বিড় করতাম। তখন আমার একাকিত্ব সময়ে রিয়া এসে নানান রকমের কথা বলে সান্ত্বনা দিত, গম্ভীর মুখে হাসি ফোটানোর চেষ্টা করতো। রিয়া সব দিক থেকে আমার জন্য পারফেক্ট ছিল, কিন্তু মাঝখানে অবিশ্বাস করে ভুল বুঝলো। তারপর এসব ঘটনা ঘটে গেল। যা হোক, এখন এসব বলে কোনো লাভ নেই। দেখা যাক বাবাকে আমার বিয়ে করার ব্যাপারে কি বলে। পকেট থেকে ফোন বের করে রিয়ার হাসি উজ্জ্বল একটা ফটো বের করে বাবাকে দেখালাম। বাবা কিছুক্ষণ গম্ভীর থেকে বলল, এই মেয়েকে তুই ভালোবাসিস? আমি নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। আমার হ্যাঁ সূচক জবাব শুনে বাবা গম্ভীর কণ্ঠে বলল, এই মেয়েকে বিয়ে করার প্রয়োজন নেই। আমার চেনা জানা অনেক মেয়ে দেখাশোনা আছে। তোর সম্মতি পেলেই বিয়ের ব্যাপারে আগাবো। বাবার এমন গম্ভীর সুর আর রিয়াকে রিজেক্ট করার বিষয়টা মনে প্রচণ্ডভাবে আঘাত করলো। মন খারাপ নিয়ে ওখান থেকে প্রস্থান করব, পিছন থেকে বাবা বলে উঠল, কোথায় যাচ্ছিস? দাঁড়া। বলো। যার ফটো দেখালি তার সঙ্গে তোর কতদিনের সম্পর্ক? বলে লাভ কি? ছেলে বউ হিসেবে তো পছন্দই করলা না। ধুর পাগল ছেলে, আমি তো তোকে একটু বাজিয়ে দেখছিলাম যে রিয়েক্ট করলে কেমন রিয়েক্ট করিস। তবে যাই হোক, মেয়েটা আমার বৌমা হিসেবে বড্ড পছন্দ হয়েছে। বাবা সত্যি বলছো? হ্যাঁ সত্যি। তুই বরং ওদের সঙ্গে আমার যোগাযোগ করিয়ে। ব্যাস, তারপর রিয়া বাবার সঙ্গে যোগাযোগ করিয়ে দিলাম। 1 সপ্তাহ পর রিয়ার পরিবারের সবাই এসে আমাদের অবস্থান দেখে নিল।
আমাকে তো আগে থেকেই চিনত। দেখাশোনার পর্ব শেষে দুই পরিবারে কেউ বিয়েতে অমত পোষণ করেনি। জমজমাটভাবে রিয়াকে বিয়ে করি। রিয়াকে নিয়ে এখন ভালোই সুখে শান্তিতে আছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।